তুরস্ক রাশিয়ার কাছ থেকে কেনা S-400 আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৃতীয় একটি দেশে বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই তৃতীয় দেশ হিসাবে আরব আমিরাতের নাম আলোচনায় এসেছে। তবে কেউ কেউ কাতারের কথাও বলছেন। তবে আরব আমিরাত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি জোরালো। তুরস্ক থেকে S-400 ক্ষেপণাস্ত্র তৃতীয় কোনো দেশের কাছে বিক্রয় কিংবা হস্তান্তর করতে হলে রাশিয়ার অনুমতি দরকার। তুর্কি গণমাধ্যমগুলো জানিয়েছে, ইতিমধ্যেই তুরস্ক এ বিষয়ে রাশিয়ার কাছে আবেদন জানিয়েছে, আর তাতে রাশিয়ার ইতিবাচক সাড়াও মিলেছে। তবে রাশিয়ার চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি আছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে জানিয়েছে, রুশ নির্মিত S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরব আমিরাতের কাছে তুরস্কের বিক্রির সম্ভাবনাকে রাশিয়ার সরকার ইতিবাচকভাবে দেখছে। তবে এ নিয়ে আলোচনা কয়েক মাস ধরে চললেও এখনও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। তুরস্ক মূলত মার্কিন অস্ত্র নিষেধাজ্ঞা কাটাতে এবং পঞ্চম প্রজন্মের মার্কিন F-35 যুদ্ধবিমান পেতে এমন সিদ্ধান্ত নিয়েছে। আসলে F-35 প্রকল্পে একসময় তুরস্ক যুক্ত ছিল। তুরস্ক F-35 প্রকল্পের শুধুমাত্র একজন ক্রেতাই ছিল না, সেই সাথে তুর্কি প্রতিরক্ষা শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠান F-35-এর শত শত যন্ত্রাংশ উৎপাদনেও যুক্ত ছিল। সে সময় তুরস্ক F-35 প্রকল্পে প্রায় $1.5 বিলিয়ন বিনিয়োগও করেছিল। কিন্তু 2019 সালে তুরস্ক রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র সংগ্রহ করলে ডোনাল্ড ট্রাম্প তৎক্ষণাৎ F-35 প্রকল্প থেকে তুরস্ককে বহিষ্কার করেন। শুধু তাই নয়, এ বিষয়ে মার্কিন কংগ্রেসে তুরস্কের উপর কঠোর বিধিনিষেধও আরোপ করা হয়। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদকালে 2017 সালে মার্কিন কংগ্রেসে কাটসা নামের যে অস্ত্র নিষেধাজ্ঞা আইন পাশ হয়েছিল, 2020 সালে সেই আইন প্রয়োগ করে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা ক্রয় সংস্থা SSB'র ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এতে তুরস্কে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি বিক্রি নিষিদ্ধ হয়ে যায়। ফলে তুরস্কের নিজস্ব প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে তুরস্কের বিমানবহরে থাকা 2.5 শতাধিক মার্কিন F-16 যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশের সরবরাহ বাধাগ্রস্ত হয়। মার্কিন কংগ্রেস এই কাটসা আইনে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি 1961 সালে প্রণীত ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট বা NDAA আইনের আওতায় তুরস্কের ওপর আরেকটি নিষেধাজ্ঞা দেয়। NDAA আইনটি মূলত মার্কিন প্রতিরক্ষা বাজেট সংক্রান্ত নীতি নির্ধারণী আইন। তুরস্ক যাতে কোনোভাবেই F-35 যুদ্ধবিমান না পায়, সেই লক্ষ্যে এই আইনের মধ্যে 2020 ও 2021 সালে একটি কঠোর ধারা সংযুক্ত করা হয়, যা সেকশন 1245 নামে পরিচিত। সেখানে সুনির্দিষ্টভাবে লিখে দেওয়া হয় যে তুরস্ক যদি রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিজেদের ভূখণ্ড থেকে পুরোপুরি না সরায়, তবে মার্কিন প্রশাসন কোনোভাবেই আঙ্কারাকে F-35 যুদ্ধবিমান দিতে পারবে না। এই আইনি বাধার কারণে হোয়াইট হাউস কিংবা মার্কিন প্রশাসন চাইলেই সরাসরি তুরস্ককে F-35 যুদ্ধবিমান দিতে পারবে না। এটি করতে হলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীকে কংগ্রেসের কাছে লিখিতভাবে 3টি সুনির্দিষ্ট শর্তের প্রত্যয়ন দিতে হবে। শর্তগুলো হলো, তুরস্কের ভূখণ্ড থেকে S-400-এর সমস্ত সরঞ্জাম ও রুশ কর্মকর্তা কর্মচারীদের সম্পূর্ণভাবে বিদায় করতে হবে। তুরস্ককে লিখিত অঙ্গীকার দিতে হবে যে তারা ভবিষ্যতে আর কখনো এই রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ফেরত আনবে না, এবং তুরস্কের কাছে এমন কোনো রুশ সামরিক ব্যবস্থা থাকবে না যা F-35 এর গোপন প্রযুক্তিকে ঝুঁকির মুখে ফেলতে পারে। সুতরাং মার্কিন প্রশাসন তুরস্ককে F-35 যুদ্ধবিমান সরবরাহ করতে চাইলে প্রথমে এই শর্তগুলো পূরণ করতে হবে। অতঃপর কাটসা এবং NDAA এই উভয় আইনের অধীনে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এটির জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন, অর্থাৎ এটি মার্কিন প্রেসিডেন্টের একক এখতিয়ারে নেই। যদিও কাটসা আইনের আওতায় আরোপিত কিছু নিষেধাজ্ঞা একজন মার্কিন প্রেসিডেন্ট বিশেষ নির্বাহী ক্ষমতা বলে শিথিল বা সাময়িক প্রত্যাহার করতে পারেন, কিন্তু NDAA প্রতিরক্ষা বাজেট আইনে আরোপিত ওই 1245 ধারাটি প্রত্যাহার করতে হলে অবশ্যই তা মার্কিন কংগ্রেসের অনুমোদন লাগবে। যাই হোক, 1.5 দশক আগে তুরস্কের পরিশোধকৃত অর্থের 6টি F-35 যুদ্ধবিমান এখনও যুক্তরাষ্ট্রের গুদামে সংরক্ষিত রয়েছে।
2025 সালে ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর যুক্তরাষ্ট্র ও তুরস্কের সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টা শুরু হয়। এমন প্রেক্ষাপটে S-400 ইস্যু এবং F-35 যুদ্ধবিমান কর্মসূচিতে তুরস্কের প্রত্যাবর্তন দুই দেশের আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। কাটসা এবং NDAA আইনে আরোপিত নিষেধাজ্ঞায় সৃষ্ট অচলাবস্থা কাটাতে গত 1.5 বছর ধরে তুরস্ক যুক্তরাষ্ট্র বিভিন্ন সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করে। মিডল ইস্ট আই জানিয়েছে, সেই আলোচনায় একটি প্রস্তাব ছিল S-400 ব্যবস্থার গুরুত্বপূর্ণ কিছু যন্ত্রাংশ খুলে ফেলে সেটিকে অকার্যকর করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে একটি নিরাপদ স্থানে সংরক্ষণ করা। তবে পরে এই প্রস্তাবকে চূড়ান্ত সমাধান হিসাবে যথেষ্ট মনে করা হয়নি, কারণ এর মাধ্যমে হয়তো সাময়িক ছাড় পাওয়া সম্ভব হতো, কিন্তু তুরস্কের উপর আরোপিত নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করা যেত না। রাশিয়া ও তুরস্কের একাধিক সূত্রের বরাতে মিডল ইস্ট আই আরও জানায়, S-400 ব্যবস্থা তৃতীয় কোনো দেশের কাছে পুনরায় বিক্রির বিষয়ে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতকে সম্ভাব্য ক্রেতা গণ্য করে কয়েক মাস ধরেই আলোচনা চলছে। উল্লেখ্য, এর আগে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে দাবি করেছিল 2025 সালের 12 ডিসেম্বর তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে অনুষ্ঠিত বৈঠকে প্রেসিডেন্ট এরদোগান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে তুরস্কের S-400 ব্যবস্থা রাশিয়ায় ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ক্রেমলিন এই দাবি নাকচ করে জানায়, আশগাবাতের ওই বৈঠকে S-400 ইস্যু নিয়ে কোনো ধরনের আলোচনাই হয়নি। তবে এখন গত 10 জুলাই শুক্রবার এক বিবৃতিতে রাশিয়ার সরকারি দপ্তর ক্রেমলিন নিশ্চিত করেছে যে তৃতীয় কোনো দেশের কাছে এই ব্যবস্থা বিক্রির বিষয়ে তুরস্কের সঙ্গে আলোচনা চলছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং আপাতত এ নিয়ে পরামর্শ ও আলোচনা অব্যাহত থাকবে। একজন রুশ সূত্র মিডল ইস্ট আইকে জানান, তৃতীয় কোনো দেশের কাছে এই ব্যবস্থা বিক্রির বিষয়ে তুরস্কের প্রস্তাবে মস্কো ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে, কেন নয়। তিনি মিডল ইস্ট আইকে আরও জানান, এখনও কিছু কারিগরি ও চুক্তিগত বিষয় চূড়ান্ত করতে হবে এবং শেষ পর্যন্ত এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুমোদন প্রয়োজন হবে। ওই সূত্র মিডল ইস্ট আইকে আরও জানায়, যদি শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত S-400 কেনে, তাহলে তুরস্কের সঙ্গে রাশিয়ার মূল চুক্তির কোনো শর্তই পরিবর্তন করা যাবে না। অর্থাৎ S-400 ব্যবহারের নিয়ম, প্রযুক্তির নিরাপত্তা এবং ভবিষ্যতে অন্য কারো কাছে হস্তান্তরের বিধিনিষেধ বিষয়ে তুরস্ক যেসব শর্ত মেনে তা পরিচালনা করছে, এর সবকিছুই নতুন ক্রেতাকেও হুবহু মেনে চলতে হবে। এই নিশ্চয়তা পাওয়ার পরই মস্কো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, মস্কো বিষয়টি সতর্কতার সাথে পর্যালোচনা করবে। এদিকে তুরস্কের একাধিক সূত্র উল্লেখ করেছে যে আরব আমিরাত ইতিমধ্যেই রাশিয়ার তৈরি কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন পানশির ক্ষেপণাস্ত্র পরিচালনা করছে। তাদের মতে আবুধাবি সামগ্রিক প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে বিভিন্ন দেশের কাছ থেকে অস্ত্র সংগ্রহের নীতি অনুসরণ করছে এবং অস্ত্রের উৎস বৈচিত্র্যময় করার চেষ্টা করছে। তবে এক ইউরোপীয় বিনিয়োগকারী মিডল ইস্ট আইকে জানান, রাশিয়া আরব আমিরাত সম্পর্কের মধ্যে কিছু উত্তেজনাও রয়েছে, কারণ সাম্প্রতিক যুদ্ধে রাশিয়া ইরানকে সমর্থন দিয়েছে, আর তেহরান সেখান থেকে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে উপসাগরীয় এই দেশটির দিকে হামলা চালিয়েছে। সুতরাং এক্ষেত্রে রাশিয়া এখন কিভাবে ইরানকে আস্থায় নেবে তা একটি বড় বিষয়। ওদিকে ওই সূত্রগুলো মিডল ইস্ট আইয়ের কাছে অভিমত ব্যক্ত করে যে আরব আমিরাতের কাছে তুরস্কের S-400 বিক্রি সম্পন্ন হলে তা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়বে না, কারণ চুক্তিটি হবে তুরস্ক এবং আরব আমিরাতের মধ্যে, রাশিয়ার সঙ্গে নয়। একই সূত্রগুলো আরও জানায়, অতীতে বিভিন্ন গণমাধ্যমে তুরস্ক রাশিয়ায় S-400 ফেরত পাঠিয়েছে এমন দাবি করে সংবাদ প্রকাশিত হলেও তা সঠিক ছিল না, কেননা রাশিয়া তুরস্কের কাছ থেকে S-400 ব্যবস্থা ফেরত নিতে অস্বীকৃতি জানিয়েছিল। আরেকটি সূত্র মিডল ইস্ট আইকে জানিয়েছে, গত 10 জুলাই শুক্রবার তুরস্ক সরকার জনসাধারণের উদ্দেশ্যে ঘোষণা দেওয়ার পরিকল্পনা করেছিল যে তৃতীয় কোনো দেশের কাছে S-400 বিক্রির বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে, কিন্তু শেষ মুহূর্তে সেই ঘোষণা বাতিল করা হয়। তবে কী কারণে তা বাতিল হয়েছে সে বিষয়ে সূত্রটি বিস্তারিত কিছু জানায়নি। যাই হোক,
এখন প্রশ্ন হলো, S-400 ক্ষেপণাস্ত্র তুরস্ক থেকে তৃতীয় একটি দেশে বিক্রির পদক্ষেপে রাশিয়া কেন সম্মতি দিতে আগ্রহী? এর প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। তবে আঙ্কারার নীতি নির্ধারণী মহলের ধারণা, এর বিনিময়ে মস্কো তুরস্কের কাছে কিছু গুরুত্বপূর্ণ সুবিধা ও ছাড় চাইতে পারে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে দুই দেশের প্রাকৃতিক গ্যাস চুক্তি। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গ্যাস কোম্পানি গ্যাজপ্রম ও তুরস্কের রাষ্ট্রায়ত্ত কোম্পানি বোটাস এর মধ্যে 1997 সালে ব্লু স্ট্রিম গ্যাস পাইপলাইনের জন্য একটি দীর্ঘমেয়াদী গ্যাস সরবরাহ চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির আওতায় কৃষ্ণ সাগরের তলদেশ দিয়ে রাশিয়া থেকে গ্যাস এসে তুরস্কের স্যামসুন উপকূলে পৌঁছায়। পরে সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে তুরস্কের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। 25 বছরের সেই দীর্ঘমেয়াদী চুক্তির মেয়াদ 2025 সালের শেষ দিকে শেষ হয়েছে। সেই সাথে টুর্ক স্ট্রিমের অধীনে বোটাসের আরেকটি গ্যাস সরবরাহ চুক্তির মেয়াদও 2026 সালের 31 ডিসেম্বর শেষ হবে। তাই ওই দুই নতুন গ্যাস চুক্তির শর্ত নিয়ে বর্তমানে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। অনেক বিশ্লেষকের মতে তুরস্ককে S-400 বিক্রির অনুমতি দেওয়ার বদলে রাশিয়া গ্যাস চুক্তিতে নিজেদের অনুকূলে সুবিধাজনক ভালো ভালো শর্ত নিশ্চিত করতে চায়।